আসসালামু আলাইকুম। আমরা আজকে আমাদের গুণগত রসায়ন অধ্যায়টার যেটা আমাদের প্রথম লেকচার ছিল আসলে সেটার সেকেন্ড পার্ট অর্থাৎ জিএসটি স্ট্যান্ডার্ড যে কনটেন্টটা সেটা কমপ্লিট করব। সো আশা করি প্রথমটা অলরেডি তোমরা কমপ্লিট করছো যেটা হচ্ছে এগ্রি স্ট্যান্ডার্ড। সো তোমার যদি আমরা এর জন্য এইটাকে ২ ভাগে ভাগ করার একটা কারণই হচ্ছে তোমার যদি টার্গেটটা মেইনলি এগ্রি থেকে থাকে তাহলে তুমি এখন মোস্ট এমফাসাইজলি বা বেশি গুরুত্ব দিয়ে আসলে এগ্রিটাকে কমপ্লিট করবা। তারপরে হচ্ছে জিএসটিটাকে কমপ্লিট করবা। জিএসটির এক্সাম আসলে এগ্রির পরে ঠিক কতদিন আছে সময় সেই অনুযায়ী তুমি বুঝে শুনে সেরকমভাবে কমপ্লিট করবা। আর যদি তুমি যাও যে এখন থেকে ২ টার প্রিপারেশনই খুব ভালো মতন ডাই হার্ড নিয়ে থাকবা তাহলে তুমি ২ টাকেই কমপ্লিট করতে থাকবা। এই হচ্ছে আমাদের মেইন মোটো। ওকে, সো তাহলে চলো আমরা শুরু করি এই পার্টটা। যদি আমরা প্রথমেই শুরু করি দেখো ফার্স্ট আমাদের যে কোয়েশ্চেনটা সেই কোয়েশ্চেনটা এখানে ২১-২২ এ আসছিল। জিএসটি ২১-২২ এর একটা কোয়েশ্চেন। সেই কোয়েশ্চেনটা কি বলে দেখো ভাইয়া? কোয়েশ্চেনটা বলতেছে পরমাণুতে অরবিটালের ধারণা পাওয়া যায় কোনটি থেকে? আচ্ছা, খুব ট্রিকি একটা কোয়েশ্চেন। নরমালি আমরা রাদারফোর্ড পরমাণু মডেল এবং বোর পরমাণু মডেল এই ২ টা জিনিসই পড়ে থাকি আসলে। সো এই ২ টার ভিতরে যেকোনো একটা উত্তর দেওয়ার তোমার চান্সেস থাকতে পারে। বাট এটা আসলে না, এরকমটা না। সো মেইন কিছু কথা আমি লিখি, তুমি একটু দেখে নাও। রাদারফোর্ড পরমাণু মডেল যেটা, রাদারফোর্ড পরমাণু মডেল থেকে রাদারফোর্ড পরমাণু মডেল থেকে আসলে কি পাওয়া গেছে বলো তো? নিউক্লিয়াসের ধারণা। কার ধারণা? নিউক্লিয়াস নিউক্লিয়াস বা কেন্দ্রের ধারণা। নিউক্লিয়াস ধারণা রাদারফোর্ড পরমাণু মডেল থেকে। আচ্ছা, বোর পরমাণু মডেল থেকে বোর বোর পরমাণু মডেল থেকে কিসের ধারণা পাওয়া গেছে ভাই? বোর পরমাণু মডেল থেকে ধারণা পাওয়া গেছে হচ্ছে আমাদের আম, অরবিট বা শক্তি স্তরের ধারণা। অরবিট অরবিট আর অরবিটাল কি এক জিনিস? অরবিট বা শক্তি স্তরের ধারণা। শক্তি স্তরে অরবিট বা শক্তি স্তরের ধারণা, মেইন শেল যেটা ওই যে গোল গোল যেটা বাইরে। আর আর কোয়ান্টাম থেকে, কোয়ান্টাম যখন আসলো, কোয়ান্টাম মেথড, কোয়ান্টাম বলবিদ্যা যখন আসলো আমাদের, সেখান থেকে ধারণা পেলাম হচ্ছে আমরা তার ত্রিমাত্রিক বিন্যাস বা অরবিটাল। অরবিটাল তাহলে বলো অরবিটাল সম্পর্কিত ধারণা আমরা কই থেকে পেলাম? তুমি কি প্রিসাইজলি বুঝতে পারছো কোনটা থেকে কি পাইলাম? আশা করি বুঝতে পারছো। তার মানে অ্যান্সারটা হচ্ছে সি। দেখো রাইট অ্যান্সার হলো সি। পরেরটা দেখি, নেসলা দ্রবণ দ্বারা কোন ক্যাটায়ন শনাক্তকরণ করা যায়? অলরেডি ডান না আমাদের এটা? কি বলছিলাম? নেসলা দ্রবণ অ্যামোনিয়াম দেখতে পাইলেই সেটা কি হয়ে যাবে বলতো? নেসলা দ্রবণ দ্বারা একে শনাক্তকরণ করা যায়। কে? নেসলার। নেসলারটা কে ছিল মনে আছে রে? এগুলা নাকি খেয়ে ফেলছি এখনই? এই যে মাত্র আগের ক্লাস করলাম, কি বলছিলাম? ক্ষারীয়, পটাশিয়াম, মার্কিউরিক, আয়োডাইড, K2Hg, I4। এটা কি বলতেছি আমরা? ক্ষারীয়। ক্ষারীয় বলতেছি। ক্ষারীয় বলতেছি কেন? কারণ এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইডের ক্ষারীয় ভার্সনটা যোগ করা হয়। ঠিক আছে? এটাই হচ্ছে আমার সেই নেসলার। এখন নেসলার কাকে শনাক্তকরণ করা যায়? অ্যামোনিয়ামকে। অ্যামোনিয়াম দিয়ে নেসলারকে শনাক্ত করে। আর যদি দেখি আমরা সোডিয়াম প্লাসকে শনাক্তকরণ করে কে আসলে? পটাশিয়াম পাইরোঅ্যান্টিমোনেট, K2। এই যে এগুলা যে বারবার বলতেছি রে ভাইয়া, তোমার বেলাতে একটা শিখা পরীক্ষা ধরে চলে আসছে। যেটা আসছে এটা যেন পারিস তুই ভাই। K2H2 Sb2O7। পটাশিয়াম পাইরোঅ্যান্টিমোনেট দিয়ে কাকে শনাক্তকরণ করা যায়? সোডিয়ামকে। আচ্ছা, এরপরে যদি আমি আমি আসি হচ্ছে ক্যালসিয়ামের কথা। ক্যালসিয়ামকে শনাক্তকরণ করা যাবে কাকে? অ্যামোনিয়াম অক্সালেট দ্বারা, NH4 2 C2O4। অ্যামোনিয়াম অক্সালেট দ্বারা। ক্লিয়ার? এই জিনিসগুলো যেন খুব ভালো মতন কমপ্লিট করতে পারো। তাহলে কাকে শনাক্তকরণ করা যায়? অ্যামোনিয়াম আয়নকে। NH4 এরা শুধু প্লাস। সঠিক উত্তর বি। বি। কোন একটা লবণের কোন একটা লবণ দ্রবণে, দেখো এটা আবার হচ্ছে আমার ওই জায়গা থেকেই আসছে। সো কোন একটা লবণ দ্রবণে বেরিয়াম ক্লোরাইড দ্রবণে যোগ করলে সাদা পদক্ষেপ পড়লো যা HCl এ দ্রবীভূত হলো না। লবণটি শিখা পরীক্ষায় সোনালী হলুদ বর্ণ প্রদর্শন করলো। শিখা পরীক্ষা আমরা নর্মালি ক্যাটায়ন গুলাকে করার জন্য করি। সোনালী হলুদ কে দেয় ভালো বলতো? সোডিয়াম দেয় হচ্ছে সোডিয়াম। সোনালী হলুদ আমরা মেইনলি তিনটা তোমাকে এখানে মনে রাখতে বলি। একটা হচ্ছে সোডিয়াম, একটা হচ্ছে বেরিয়াম। বেরিয়ামটা কেমন দেয়? অ্যাপেল গ্রিন। অ্যাপেল গ্রিন। ওকে, আচ্ছা। এবং আমাদের যেটা ক্যালসিয়াম আছে এইটা সহ মনে রাখতে বলি। ক্যালসিয়ামটা দেয় হচ্ছে ভাই আমার ইটের মতো লাল। ইটের মতো লাল। আমি তোমাকে কিন্তু শিখা পরীক্ষার কথাই বলতেছি, আর কিছু না। সোডিয়াম তো বুঝছোই, সোনালী হলুদ। আর আরেকজন আছে ভাই আমাদের পটাশিয়াম। পটাশিয়াম কি? কে। কে ফর মানে পটাশিয়াম পার্পল, এরকম। পটাশিয়াম পার্পল। পার্পল, পটাশিয়াম থেকে পার্পল বা হচ্ছে বেগুনি। বা আমাদের একটা ডায়লগ রাখতে পারো, কেবে কেবে তুই কেবে তুই কেবে
কে মানে কি পটাশিয়াম, বে মানে কি বেগুনি। ঠিক আছে এমন। ওকে, সো এগুলা কি আমার শিখা পরীক্ষার কাহিনী চলে গেল। সো সোডিয়াম যদি আমরা দেখি তাহলে সোডিয়ামের দেখো দুইটা মেরে দিয়েছে, যেন তুমি একটা দিয়ে উত্তরটা না কমপ্লিট করতে পারো সেটা। এখন তুমি তো জানো আসলে নাইট্রেট আয়ন পরীক্ষা করার জন্য একটা বলয় পরীক্ষা করা হয়, ফেরাস সালফেট টেরাস সালফেট যুক্ত করে ফেরাস নাইট্রোসও পরীক্ষা করা হয়। তাহলে কিন্তু তুমি এখান থেকে আসলে সঠিক উত্তরটা বুঝে যাচ্ছ যে নাইট্রেট যদি উত্তর না হয় তার মানে একমাত্র সঠিক উত্তর হওয়ার রাখা হচ্ছে আসলে সোডিয়াম সালফেট, এবং সেটাই সঠিক উত্তর হবে সোডিয়াম সালফেটই। এখন চলে আসো, আমি তোমাকে এখানেই থামিয়ে দিব না, দেখো সঠিক উত্তর সোডিয়াম সালফেট। সালফেটের পরীক্ষাটা খুব ভালো করে শিখো। সালফেট SO4 2- এবং কার্বনেট CO3 2-। বাবারা এই দুইজনই আমার বেরিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে। ঠিক আছে, এই দুইজনই আসলে কি করে বলো, বেরিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে। বিক্রিয়া করে কি করে সে, চলো আমরা দেখি। বিক্রিয়া করে দুইজনের সাথেই, দেন যে প্রোডাক্টগুলো তৈরি করে সেটা হচ্ছে একটা হলো আমার বেরিয়াম সালফেট, এটারও সাদা পদক্ষেপ পড়বে। একটা হচ্ছে আমার বেরিয়াম কার্বনেট, এটারও সাদা পদক্ষেপ পড়বে। ঠিক আছে, দুইটাই হচ্ছে আমার সাদা পদক্ষেপ, দুইটাই আমার সাদা পদক্ষেপ। এখন আমি যখন পরবর্তীতে এটার মধ্যে ফার্দার HCl যোগ করব, কাকে যোগ করব বলো, HCl কে যোগ করব, তখন তখন এ কিন্তু নো রিঅ্যাকশন মানে দ্রবীভূত হলো না। ওই যে অধক্ষেপ পড়লো, ওই অধক্ষেপই থেকে গেল। এটা কিন্তু সাদা অধক্ষেপ, হ্যাঁ, অধক্ষেপ পড়লো, অধক্ষেপই থেকে গেল, নো রিঅ্যাকশন, দ্রবীভূত হবে না। বাট এই যে আমরা যে যখন বেরিয়াম কার্বনেটের মধ্যে HCl কে যোগ করব, এটা হচ্ছে একটা ক্ষার, এটা হচ্ছে আমার অ্যাসিড। তো এখানে দেখা যাবে যে বেরিয়াম ক্লোরাইড হবে আবার প্লাস কার্বন ডাইঅক্সাইড হবে প্লাস হচ্ছে পানি তৈরি হবে, এবং বেরিয়াম যে কার্বন ডাইঅক্সাইডের ভাবে বুদবুদটা উপরে উঠতে থাকবে, কার্বন ডাইঅক্সাইডের বুদবুদটা এরকম ভাবে উপরে উঠতে থাকবে। এই যে ঘটনাটা ঘটে, বুঝা গেছে? সো এই যে এই ঘটনাটা ঘটতেছে মানে আমরা তাহলে ধরে নিতে পারছি যে আমার এখানে সালফেট, যেহেতু এখানে বলছে যে বেরিয়াম ক্লোরাইড যোগ করে সাদা পদক্ষেপ পড়ছে, HCl যোগ করলাম যা দ্রবীভূত হয় না, তার মানে এটা অবশ্যই সালফেট হবে, এবং রাইট অ্যান্সারটা হচ্ছে বি। ক্লিয়ার না? এই অ্যানায়নের ভিতরে এই তিনজন পড়িস ভাই, ইজি কমন, এর বাইরে ইনশাল্লাহ আসবে না। CO3 2-, কার্বনেট আয়ন SO4 2-, সালফেট আয়ন এবং নাইট্রেট NO3-, নাইট্রেট, এই তিনজনকে পড়লে ইনশাল্লাহ কমন চলে আসবে এখান থেকে। ক্লিয়ার? ওকে, এবার যাই। এবার আসো, হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীর প্যাস্টেন সিরিজের জন্য কোনটি সঠিক? হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীর প্যাস্টেন সিরিজ। সো তুমি বলো তো আসলে ভাই আমার লাইম্যান বা আমার প্যাস্টেন, লাইম্যান বা আমার প্যাস্টেন ব্র্যাকেট এমন, তারপরে ফোন। সো আমি এটা কি জন্য লিখতেছি, আমি বলতে চাচ্ছি যে তোমাকে লাইম্যানের ভিতরে আমাদের এন এর মানটা কত আসলে, এটা কোন, এটা 1 নাম্বার না, বামারটা কি আমার ভাই 2 নাম্বার না, প্যাস্টেনটা কি আমার 3 নাম্বার, 4 নাম্বার কি ব্র্যাকেট ফুন বা ফান্ড হচ্ছে কি 5 নাম্বার, এবং 6 নাম্বারে আছে হচ্ছে একটা হামফ্রিস নামে, কে আছে বলো, হামফ্রিস, হামফ্রিস। আচ্ছা, এই যে এরকম। এখন তুমি বলো আমাকে যে যদি এটা প্যাস্টেন সিরিজ হইতে চায় তাহলে অবভিয়াসলি 3-এর উপর যে কোনো 4 থেকে হতে পারে, 5 থেকে, 6 থেকে, 7 থেকে, যেখান থেকে হোক না কেন ফিরে কোথায় আসতে হবে 3-এ, অর্থাৎ এখান থেকে আসতে পারে, এখান থেকে আসতে পারে, এখান থেকে আসতে পারে, অথবা এন এর মান যতই হোক না কেন সেখান থেকে কোথায় আসতে হবে, তাকে 3-এ আসতে হবে, তাহলে সেটা প্যাস্টেন সিরিজের ক্রিয়েট করবে। ওটাই কি হয়েছে না? দেখো তো, এন এর মানটা হচ্ছে 3, N1 এর মান যেখানে আসবে সেটা হচ্ছে 3, আর N2 এর মানটা হবে হচ্ছে বড়, এখানে N এর মান 3 কিন্তু এটা 1 আর 2 থেকে যাচ্ছে না, তাহলে কিন্তু আমাদের বর্ণালী সৃষ্টি হবে না, যে বর্ণালী সৃষ্টি হবে সেটা শোষণ বর্ণালী, সেটা আমরা দেখতে পাবো না, দেখতে না পাওয়া বর্ণালীগুলোকে আমরা আসলে মানে রিয়েলিটি অনুযায়ী বর্ণালী বলি না। সো আমাদের রাইট অ্যান্সার কোনটা হওয়ার যোগ্য, একমাত্র সি, কারেক্ট অ্যান্সারটা হবে হচ্ছে সি, সি আওয়ার রাইট অ্যান্সার ইজ অলসো সি। পরেরটা দেখি, নিচের কোনটি পরমাণুর স্থায়ী মূল কণিকা? ওরে বাবা, স্থায়ী মূল কণিকা অস্থায়ী মূল কণিকা নিয়ে আমরা এগ্রি ক্লাসের ভিতরে তোমাকে ওখানে দেখাই দিছি না সম্পূর্ণটা, বলো তো স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা, আর হচ্ছে আরেকটা কি কম্পোজিট কণিকা, এই যে তিনটা ছিল। স্থায়ী মূল কণিকা কে কে ছিল? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ও মাই গড, অনেক কঠিন কোশ্চেন। তারপরে অস্থায়ী মূল কণিকা কে ছিল? নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, পজিট্রন, মেসন, পাইয়ন, গ্লুয়ন, গ্র্যাভিটন, ফোটন, কত কি। আচ্ছা, আর যেটা আমাদের কম্পোজিট কণিকা তারা কে ছিল? দুইজন, কম্পোজিট কণিকা বা ভারী কণিকা, ওখান থেকে আমি ভারী পানির সংকেত তোমাকে দেখাইছিলাম, তারা কে ছিল? আলফা কণা আর ডিউটেরন কণা। আচ্ছা, তো এখন স্থায়ী মূল কণিকা মানে কি? ইলেকট্রন প্রোটন নিউট্রনের ভিতরে যে হবে, আছে কেউ? এই যে নিউট্রন আছে, দেখো, ইলেকট্রন প্রোটন নিউট্রন, সি, সি।
পরমাণু সম্বন্ধে সর্বজন বিদিত সত্য কোনটি? পরমাণু স্থায়ী। এটা সর্বজন বিদিত সত্য না, এটা কিছুটা সত্য যে হ্যাঁ পরমাণুটা স্থায়ী হয়। আচ্ছা, সাধারণ অবস্থায় পরমাণু থেকে আলোক রশ্মি নির্গত হয়। সাধারণ অবস্থায় কেন আলোক রশ্মি নির্গত হবে? শূন্য একটা শক্তি পড়লে তারপরে সেখান থেকে হয়। আচ্ছা, বিশেষ অবস্থায় পরমাণু থেকে আলোক রশ্মি নির্গত হলে তা নির্দিষ্ট কম্পাঙ্কের হয়। এই যে একটা চলে আসলো, সত্য কথা, সর্বজন বিদিত। বিশেষ অবস্থায় মানে কি? তুমি সাপোজ তাকে হিট দিছো, মানে শক্তি দিছো, তাহলে সে আলো বিকিরণ, মানে এখন সে শক্তি বিকিরণ করতেছে বাকিটা। তুমি ধরো তাকে কোনো আলোর এক্সপোজারে নিয়ে আসছো, তারপরে সে আলো, তারপরে ওটা থেকে সে আলো আসলে কি করতেছে, গ্রহণ করার পরে বিকিরণ করছে, তখন আসলে ঠিকই এই কথাটা সত্য হবে যে সে যেটা বিকিরণ করতেছে সেটা অবশ্যই একটা নির্দিষ্ট কম্পাঙ্কের হবে। মানে রাইট আনসারটা সি হওয়ার জন্য সব থেকে বেশি যোগ্য। পরমাণু স্থায়ী না ভাইয়া, পরমাণু স্থায়ী না। মানে পরমাণু স্থায়ী হলে তো সে নিউক্লিয়ার বিক্রিয়াই করতো না, করতো বলো তো? নিউক্লিয়ার বিক্রিয়া হলে কি পরমাণুটা পরমাণু থাকে আর ওটা থাকে? নিশ্চয়ই না, চেঞ্জ হয়ে যায়। আর পরমাণু স্থায়ী হলে নিশ্চয়ই, মানে বিশেষ করে বড় যে পরমাণুগুলো আমাদের, তারা স্থায়ী না। স্থায়ী পরমাণু কারা? নিষ্ক্রিয় গ্যাসেরা। তারপরেও কোনো একটা কি বলে নিউক্লিয়ার ফিশন যে বিক্রিয়াটা, অর্থাৎ ইউরেনিয়াম থেকে ভেঙে নিষ্ক্রিয় গ্যাসে কিন্তু পরিণত হয়। ঠিক আছে? সো স্থায়ী এই কথাটা এরকম ভাবে সত্য না। ওকে, এখন আসো সাধারণ অবস্থায় পরমাণু থেকে আলোক রশ্মি নির্গত হয়। তাই দেখছো কখনো সোডিয়াম থেকে আলো বের হয়ে আসতেছে? নিশ্চয়ই না। আচ্ছা, তো এই যে আমাদের তাহলে এইটা একটা সঠিক কথা। সঠিক অবস্থায় যদি বিশেষ অবস্থায় পরমাণু থেকে আলোক রশ্মি নির্গত হলে তা নির্দিষ্ট কম্পাঙ্কের হয়, এবং ইটস আওয়ার রাইট আনসার সি। বুঝা গেছে? ওকে, এরপরে আসো, প্রকৃতিতে ক্লোরিনের আইসোটোপ সংখ্যা কয়টা? প্রকৃতিতে ক্লোরিনের আইসোটোপ হচ্ছে ভাই 2টা, এবং তুমি বাচ্চাকালে এই ম্যাথটা করে আসছো ইনশাল্লাহ, আমার যেটা মনে হয় এসএসসি তে ছিল। একটা হচ্ছে ক্লোরিন, হ্যাঁ, এই যে 17, এটা হচ্ছে ভাই 35, ক্লোরিন 35, আর আরেকটা হচ্ছে ভাই ক্লোরিন 17 এবং 37। প্রকৃতিতে এই আইসোটোপটা পাওয়া যায় হচ্ছে ভাই 75%, এই আইসোটোপটা পাওয়া যায় হচ্ছে ভাই 25%। ঠিক আছে? এত এত করে পাওয়া যায়। যদি তাই হয়, এত এত করে যদি পাওয়া যায়, তাহলে কি আমরা এখন এখানে এই কাজটা করতে পারি না যে আমার ক্লোরিনের আসলে গড় ভরটা কত? গড় পারমাণবিক ভর ইজ ইকুয়ালস টু 35 ইন্টু 75 প্লাস 37 ইন্টু 25 বাই হচ্ছে কত? 100। এই ক্যালকুলেশন যদি করো পেয়ে যাওয়া হচ্ছে 35.5, 35.5। ঠিক আছে, 35.5। এই হচ্ছে আমাদের কাহিনী। সো এই যে ক্লোরিনের আইসোটোপ সংখ্যা কয়টা? আসলে 2টা হবে। এবং কত সেটা? এই যে ক্লোরিন 35, ক্লোরিন 37, এমন 2। এরপরে আসো, দুইটি পরমাণুর নিউক্লিয়াস সমান কিন্তু সরি নিউক্লিয়াস না, এই যে এই ভুলটা করা যাবে না ভাই। খুবই সহজ কোশ্চেন, আইসোবার, আইসোটোন, আইসোটোপ, আইসোমার, এগুলা থেকে কোশ্চেন আসছে। আমার মতন ভুলটা করা যাবে না, আমি একটু অমনোযোগী হয়ে গেছিলাম, সরি ভাই, সবকিছু চিন্তা ভাবনা বাদ। ওকে, দেখো, কোন পরমাণুর নিউক্লিয়ন সংখ্যা বলতেছে যে নিউক্লিয়ন সংখ্যা সমান। নিউক্লিয়ন সংখ্যা আমি তোমাকে বলছি ওই এগ্রি স্ট্যান্ডার্ড ক্লাসের ভিতরে বলছি। বলো তো নিউক্লিয়ন সংখ্যা কার নাম আর কার অপর নাম? ভর সংখ্যার অপর নাম হচ্ছে নিউক্লিয়ন সংখ্যা। ভর সংখ্যা, নিউক্লিয়ন সংখ্যা, দুইটাই হচ্ছে আমাদের সেম জিনিস। ভর সংখ্যা আর নিউক্লিয়ন সংখ্যা, যেটা আসলে থাকে কোথায়? কোনো একটা মৌল যদি এক্স হয়, তো এই যে এর উপরে যায় এটা দিয়ে আমরা প্রকাশ করি না, এখানে জেড থাকে, এখানে প্লাস মাইনাস এন থাকে, এখানে থাকে হচ্ছে ডি। এখানে প্রত্যেকটার পরিচয় তোমাকে আমি বলছিলাম। এখানে প্লাস মাইনাস যেটা যেটা হচ্ছে এ, সেটাই হচ্ছে আমার ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা, সেটাই আমার ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা। এখানে যেটা হচ্ছে আমাদের জেড, সেটা কি বলতো? পারমাণবিক সংখ্যা, সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা, সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। ওকে, আচ্ছা, এখানে যেটা হচ্ছে আমাদের এন, সেটা কি বলতো? গ্রহণ বা ত্যাগকৃত ইলেকট্রন, ত্যাগকৃত ইলেকট্রন। আর যেটা হচ্ছে আমাদের ডি, এটা কি ভাই বলতো? অণু, অণুর সংখ্যা। বুঝছি আমরা জিনিসটা? এই ক্লিয়ার? ওকে, সো তাহলে ভর সংখ্যা সমান কি রে ভাই? আইসোবার। অনেক কঠিন, তাই না? এই জিনিসগুলাই আসে, তাও আমরা পাই না। কেন পারবো না? ভর সংখ্যা সমান আইসোবার, কোথায় আছে সেটা? এ। পরটায় দেখি, নেক্সট কোশ্চেনটা, আউবাউ নীতি অনুযায়ী নিচের কোন সম্পর্কটি সত্য?
আউটবাউন্ড নীতি অনুযায়ী নিচের কোন সম্পর্কটি সত্য? ওই যে মানে শক্তির স্তর, তো শক্তির স্তরটাকে আমরা শক্তি কোনটা কার থেকে কে বড় কার থেকে কে ছোট আমরা তো জানি আসলে, আমরা অ্যাটলিস্ট 3D আর 4S এর কাহিনীটা জানি না? বলো তো 3D আর 4S এর ভিতরে কে বড় কে ছোট? এ বড় হয় শক্তির দিক থেকে, এ ছোট হয়, এমন হয়। ওকে, এখন এটা আমরা কোন মানের ভিতরে নির্ণয় করি? n+l এর মান যার বেশি সে বড়, সে বড় বা সে বেশি শক্তি সম্পূর্ণ। যদি সমান হয়, যদি n+l সমান হয়ে যায়, n+l সমান হয়, তবে যার n বেশি, যার n বেশি তার, যার n বেশি তার শক্তি বেশি। এই না কাহিনী, এই না কাহিনী, শেষ। আচ্ছা, এখন যদি এই একটা কাহিনী হয়ে থাকে তাহলে দেখো তো এটা কি, এই যে এখানে দেখো ভাই 3D থেকে 5S এর শক্তি বড়, এটা সত্য, বাট 5S আর 4P এর ভিতরে কার শক্তি বড় ভাই? 5S আর 4P এর ভিতরে দেখো তো 4P যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে উত্তর থাকবে হচ্ছে 5, উত্তর থাকবে হচ্ছে, আচ্ছা 3D থেকে 5S এর, হ্যাঁ বড়, ঠিক আছে। 5S এর যদি ক্যালকুলেশন করো 5 থাকবে, 4P এর যদি ক্যালকুলেশন করো 5 থাকবে, তাহলে এদের ভিতরে যার কম, এদের ভিতরে শক্তি তো 5S এর বেশি, 4P এর কম, বাট এখানে তো 4P এর বেশি দেওয়া আছে, তার মানে এটা হবে না। কেন? কারণ n+l এর মান তার সমান, n+l এর মান তার সমান, বাট n এর মান যার বেশি তার শক্তি বেশি, তার মানে 5 এর মানটা বেশি ছিল, তার মানে 5 এর শক্তি বেশি ছিল, বাট 5 তো নাই এখানে। ওকে, 6s 5p 4d, এখানে দেখো 6x আর 5p এর ভিতরে যদি আমরা দেখি, 6s এর শক্তিটা, 6x আর 5p এর ভিতরে চিন্তা করো, 6s এখানে হচ্ছে 6, 5p এখানেও হচ্ছে 6, তো এখানে আমার বলেছে 5p এর শক্তিটা বেশি হওয়া উচিত ছিল, বাট এখানে দিচ্ছে 6s এর শক্তিটা বেশি, এরকম দিছে না? যার কারটা বেশি, 5p এরটা বেশি দিছে, 5p এরটা বেশি দিছে। দেখো 6s 5p, ভালো করে একটু বুঝো, এটার n+l এর মান কত 6, এটার n+l এর মান কত 6, বাট এই দুজনের যদি এই যায় তাহলে সমান হয়ে যায়, তাহলে যার n এর মান বেশি তার শক্তি বেশি, এখানে n এর মান বেশি, এর n এর মান বেশি, তার মানে এটা শক্তি বেশি, এখানে শক্তিটা বেশি, বাট এখানে চিহ্নটা যেটা দেওয়া সে অনুযায়ী কি 5p এর শক্তি বেশি এমন বোঝাচ্ছে না? দ্যাটস এটাও হবে না। ওকে, 3D আর 4p তারপরে 5s, দেখো এটা ঠিক আছে মনে হচ্ছে, 3D 3 আর 2 5, এখানে কত 4p 5, এখানে কত 5, দেখো সবগুলার 5, 5 হইলেও, 5 হইলেও যার n এর মান কম তার শক্তি কম, এখানে 3 এর মান সব থেকে কম, 4 এর মান তার থেকে মানে তার থেকে বেশি, তার সাথে শক্তি তার থেকে বেশি আছে, আর এখানে 4p আর 5s এর ভিতরে ঠিক আছে, রাইট আনসারটা সি চলে আসলো, শেষ। তার মানে সঠিক উত্তরটা কোনটা? সি। ওকে, এরপরটা দেখি, খালি চোখে পটাশিয়াম আয়নের বৈশিষ্ট্যমূলক শিখা বর্ণ কোনটি? অলরেডি বলে ফেলছি, পটাশিয়াম তুমি মনে রাখতে পারো, তুই কেবে দিয়ে, কেবে, কে মানে কি পটাশিয়াম, বে মানে কি বেগুনি, এটা দিয়েও মনে রাখতে পারো। আবার যদি তুমি মনে রাখো যে পটাশিয়াম পিপি, পটাশিয়াম, পটাশিয়াম পার্পল, পটাশিয়াম পার্পল, তাহলে এই যে দেখো পার্পল কালার, পার্পল কালারও সম্ভব। পার্পল মানে কি আমাদের বেগুনি, এই যে বেগুনি একটাই আছে হালকা বেগুনি, সি, রাইট আনসারটা হচ্ছে আমাদের সি। ওকে, পরেরটাই দেখি, হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম শক্তি স্তর হতে তৃতীয় শক্তি স্তরে স্থানান্তরিত হওয়ার ফলে, এই ক্যালকুলেট অলরেডি করছি না, এন এর মান, n1 এর মান হচ্ছে 3, n2 এর মান হচ্ছে 4 5 6 7, হোয়াটএভার যেটাই হোক না কেন, স্থানান্তরের ফলে কোন সিরিজের রেখা পাওয়া যায়? যেখান থেকে আসুক, চতুর্থ থেকে 3-এ আসুক, পঞ্চম থেকে 3-এ আসুক, ষষ্ঠ থেকে 3-এ আসুক, অথবা সপ্তম থেকে 3-এ আসুক, 3 মানে কি বলতো? লাইম্যান বার্মার প্যাশ্চেন, তার মানে কি তৈরি হবে? প্যাশ্চেন তৈরি হবে না? লাইম্যান বার্মার প্যাশ্চেন, প্যাশ্চেন সিরিজ তৈরি হয়েছে, ঠিক আছে। তাহলে কোথায় আছে আমার সেই প্যাশ্চেনটা? বি তে, রাইট আনসার বি। পরেরটা দেখি, আচ্ছা পরেরটা হচ্ছে, দেখো এখানে M2X3 লবণের দ্রাব্যতা যদি আমাদের 1.1 × 10⁻² বলা আছে, তাহলে মোল পার লিটার হলে KSP এর মান কত হবে? এই ক্যালকুলেশন যদি আমরা করি, তো M2X3 এই লবণের জন্য আমার আদর্শ দ্রাব্যতার মান কি হবে? 2 এর উপরে 2, 3 এর উপরে 3, S এর উপরে 2 + 3, সো এটা হচ্ছে 4, এটা হচ্ছে 27, 4 27 কত আমাদের 108, এমন 108 S⁻, কত দেখো তো 2 + 3, হ্যাঁ এটা 3, তার মানে 108 S⁵, 108 S⁵। ওকে, 108 S⁵ যদি হয়, এখানে আমার দ্রাব্যতার মান, এস এর মানটা বলে দেওয়া আছে 1.1 × 10⁻², 1.1 × 10⁻², এটার উপরে কত হবে? এটা তো এস 5 হইলো, আর 108 এদিকে গুণ আছে, 108 এদিকে গুণ আছে,
সো এইটার উপরে 5 এর ক্যালকুলেশন যদি তুমি করো 1.1 এর উপরে আলাদাভাবে 5 দিবা, 10 টু দি পাওয়ার -10 এর উপরে আলাদাভাবে 5 মানে -2 এর উপরে আলাদাভাবে 5 দিবা। তো এর উপরে 5 পাওয়ার আসলে 10 টু দি পাওয়ার মাইনাস কত হয়ে যায় আমাদের 10 হয়ে যায়। আর 1.1 এর উপরে যদি দাও তাহলে এটা অ্যাবাউট টু 1.5 মানে 2 পর্যন্ত আসবে না, ঠিক আছে? 2 পর্যন্ত না আসলে 1.1 এর উপরে কয়টা 1.1 ইন্টু 1.1 ইন্টু 1.1 ইন্টু 1.1 দেখো 3টা হইছে আর একটা 1.1 এরকম। হ্যাঁ, সো এই ক্যালকুলেশন যদি তুমি করো আসলে প্রত্যেকটাতে যদি এরকম ভাবে একটা একটা করে ক্যালকুলেশন ধরো খুব বেশি হয় এমন কিন্তু না, ঠিক আছে? তো সিম্পল এটাকে 11 নিবা, এটাকে 1.1 রাখলা। ওকে, এরকম ভাবে যদি তুমি কমপ্লিট করো এটা আসলে হচ্ছে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -10। এখানে 108 আছে না, 108। দেখো এখানে একটা জিনিস অপশনগুলোর দিকে তাকাও যদি, তাহলে 10 টু দি পাওয়ারের উপরেই তোমার অলরেডি চিন্তা করলেই তোমার উত্তর চলে আসবে। এদিকে তো আমার এরকম ভাবে দেখাই প্রয়োজন নেই, পাওয়ারের উপরে চিন্তা করলেই চলে আসবে, কারণ এখানে পাওয়ার প্রত্যেকটা আলাদা আলাদা দেওয়া। এখানে কত আছে ভাই, এটাকে আমরা 1.08 ইন্টু 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -10 ইন্টু 10 স্কোয়ার এমন বলতে পারি না? পারি না? এই যে 1.08 বসিয়েছি এখান থেকে, পারি নাকি পারি না? অবশ্যই আশা করি পারি। তাহলে এই দুটো যদি ক্যালকুলেশন করি থাকবে কত আমাদের 10 টু দি পাওয়ার -8 না? এখানে যা আছে থাকুক 1.08 1.6 কাছাকাছি এরকমই কিছু থাকবে। এই যে ধরো এটা টোটালি ক্যালকুলেশন করলে 1.6 এর থেকে একটু বেশি হবে অবশ্যই, বুঝতে পারতেছি। তাহলে 1.7 এরকম কিছু একটা নিলাম ইনটু 10 টু দি পাওয়ার -10। এই সঠিক উত্তরটা 10 টু দি পাওয়ার -8 এর সঠিক উত্তর কোথায়? এখানে না? রাইট আনসার কোথায়? বি তে। শেষ। দেখো বি। হ্যান্ড ক্যালকুলেশন যদি থাকে এরকমই থাকবে, রিসেন্ট ইয়ারেরই আসা কোশ্চেন, যদি থাকে এরকমই থাকবে এবং পারার মতনই থাকবে। দেখো তোমার পাওয়ারের উপরেই ডিফারেন্সটা দেওয়া আছে, সো এখান থেকে যেন উত্তর করতে পারো। ওকে, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 0.98 অ্যাটমসফিয়ার চাপে অক্সিজেন গ্যাসের দ্রাব্যতা কত? 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেন গ্যাসের হেনরি ধ্রুবক কে? এত। আমি অলরেডি বলছিলাম যে দ্রাব্যতার জন্য গ্যাস রিলেটেড মাইনর কিছু কোশ্চেন আছে, যেটা হচ্ছে হেনরির সূত্র দিয়ে। সো আমরা জানি দ্রাব্যতা S ইজ প্রপোর্শনাল টু P, প্রেসারের সাথে সমানুপাতিক। দ্রাব্যতাকে যদি আমরা বের করতে চাই তাহলে আমাদেরকে K লাগবে এবং P লাগবে। কেটা কি? হেনরির ধ্রুবক, যেটা আমার দেওয়া আছে। কত সেটা? 1.38 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ইন্টু পি কোথায় আমার? 0.98 0.98। ভাই 0.98 এর কি অ্যাবাউট টু 1 না? একই না? প্রায় 1 এর কাছাকাছি। তো তাহলে তুমি বলো এটা টোটাল একটা নাম্বারকে তুমি 1 দ্বারা গুণ করতেছো, এটাই থাকবে না? কিন্তু এটাতে 1 না, 1 এর থেকে একটু কম। তার মানে আমার উত্তর এই পাওয়ারটা যা ছিল তাই থাকবে এবং 1.38 টা 1.38 এর থেকে একটু কমে যাবে, কারণ এটা আমার 1 এর থেকে একটু কম ছিল। খুবই কাছাকাছি ছিল বাট একটু কম ছিল। সো 10 টু দি পাওয়ার -3 সবগুলাতেই আছে, সবগুলাতেই আছে। ভেরি গুড। এখন এই 1.38 এর থেকে একটু কম কোনটা আছে ভাই? দেখো তো, তুমি দেখো তো। এটা একমাত্র না 1.35। রাইট আনসার কোনটা রে? এ। ইজি না জিনিসটা বুঝার মতন? কোনটা? এ। ওকে। আয়োডিন প্লাস সোডিয়াম ক্লোরাইড, এই যে আয়োডিন প্লাস সোডিয়াম ক্লোরাইড আছে, এর মিশ্রণ থেকে আয়োডিন পৃথকীকরণের জন্য আমরা কোন প্রসেসটা চালু করব বা কোন প্রসেসটা করব? আয়োডিন এমন একটা বস্তু, আয়োডিন যার যার গলিত রূপ বা যার তরল ফর্ম হওয়া মুশকিল। তরল হয় না, হয় না হয়ে গেছে। যার তরল হয় না। কি বললাম এখানে? আয়োডিনের তরল হয় না। কি হয় তাহলে আয়োডিন? কঠিন এবং বাষ্প। কারণ এটাই হচ্ছে ঊর্ধ্বপাতিত পদার্থ। কঠিন থেকে ডিরেক্ট কোথায় চলে যাবে? বাষ্প। ঠিক আছে? কারণ এখানে কঠিন থেকে তাপ দিলেই দেখা যায় বাষ্প, তাদের যে চাপ সেটা বাষ্প চাপের সমান হয়ে যায়, সেজন্য। সো কঠিন থেকে বাষ্প হয়ে যায়। এখন যদি আমি এটাকে তোমাকে একটু চিন্তা করাই তাহলে তুমি আশা করি নিজেও বলতে পারবা এই জিনিসটা কঠিন থেকে বাষ্প হয়ে যাচ্ছে, কেমনে হয়ে যাচ্ছে বা কি হয়ে যাচ্ছে। এবং এই ধরনের প্রক্রিয়াটাকে আমরা কি বলি? ঊর্ধ্বপাতন ঊর্ধ্বপাতন প্রক্রিয়া বলি। এবং এরকম আর উদাহরণগুলো কি ছিল রে? কঠিন কার্বন ডাই অক্সাইড, ন্যাপথালিন, কর্পূর, কঠিন কার্বন ডাই অক্সাইড, ন্যাপথালিন, কর্পূর, আয়োডিন। এই তো, এই কয়টা উদাহরণ তুমি জেনে থাকো। ঠিক আছে? আশা করি বুঝছো। তাহলে ঊর্ধ্বপাতন যার হয় তাকে তো আমরা ঊর্ধ্বপাতন দিয়েই, ঊর্ধ্বপাতন যে পৃথকীকরণ প্রসেস সেটা দিয়েই তো আলাদা করে ফেলতে পারবো। তার মানে রাইট আনসার হচ্ছে সি। রাইট আনসার হলো দেখো সি। ওকে। ল্যাসাইন পরীক্ষা কোন যৌগ শনাক্তকরণের জন্য ব্যবহার করা হয়? এগুলা আগেকার সিলেবাসের ভিতরে কিছু কোশ্চেন আমাদের থাকে। দেখো তুমি কোশ্চেনটাও আগেকার কোনকার তুমি দেখতে পাচ্ছ। আমি তোমাকে এটা দেখিয়ে দিই, খুব সহজ কোশ্চেন এটা। এই দুইটাকে মনে রাখবা। হ্যাঁ, ল্যাসাইন টেস্টটা আসলে তুমি যদি
কেমিস্ট্রি বা সায়েন্স রিলেটেড সাবজেক্ট পড়ো, তাহলে ফার্স্ট ইয়ারের মেজর কোর্স হিসেবে অর্গানিক কেমিস্ট্রির ভিতরে ল্যাসাইন টেস্ট থাকবে। এই যে বলে দিলাম না, অর্গানিক কেমিস্ট্রির ভিতরে ল্যাসাইন টেস্ট থাকবে। তার মানে ল্যাসাইন পরীক্ষা দিয়ে যেটা করা হয়, সোডিয়ামের উপস্থিতিতে একটা পরীক্ষা করা হয়, ল্যাসাইন পরীক্ষা, ব্লাস্ট হয় একেবারে সেই ধূপধাপ টাইপের, জৈব যৌগ শনাক্তকরণ করা যায়। জৈব যৌগের সাথে কে যুক্ত আছে, জৈব যৌগ পরীক্ষা, কি নাম, ল্যাসাইন টেস্ট। আরেকটা আমি বলি, ল্যাসাইন পরীক্ষা, এই যে পরীক্ষার এই যে নামযুক্ত যে জিনিসগুলো না ভাই, এগুলো থিওরিটিক্যাল জিনিসে ভার্সিটি, সকল ভার্সিটি অনেক পছন্দ করে, বুঝছো। আরেকটা বলি আমি, নিন হাইড্রিন পরীক্ষা, নাম শুনছো এটার, নিন হাইড্রিন পরীক্ষা, নিন হাইড্রিন পরীক্ষা। নিন হাইড্রিন পরীক্ষা দিয়ে কি করা হয়, নিন হাইড্রিন পরীক্ষা দিয়ে ভাই অ্যামিনো অ্যাসিড শনাক্তকরণ করা হয়। কি করা হয় বলো, অ্যামিনো অ্যাসিড শনাক্তকরণ করা হয়। এগুলো আমাদের আগে সিলেবাসের অংশ ছিল, বাট স্টিল এখন আমরা এটাকে একটু পড়ে রাখবো, অ্যামিনো অ্যাসিড শনাক্ত, অ্যামিনো অ্যাসিড শনাক্তকরণ করা হয়। তাহলে এটা সঠিক উত্তর, জৈব যৌগ। শেষ। তরল জৈব যৌগের বিশুদ্ধতার মানদণ্ড কি কি? এই যে বিশুদ্ধতার মানদণ্ড, এগুলো কিছু জিনিসপত্র আছে। চলো যদি আমরা কঠিন যৌগের বিশুদ্ধতার মানদণ্ড দেখি, কঠিনেরটা হবে হচ্ছে যে এটা কি ওই যৌগই আছে নাকি অন্য কিছু এর সাথে মিক্স আছে, সেটা জানার জন্য এখানে কিছু করা হয়। কঠিন যৌগের জন্য হবে হচ্ছে প্রতিসারণাঙ্ক হয় প্রতিফলনের একটা ধ্রুবক থাকে। আচ্ছা যাই হোক, কঠিনের হবে হচ্ছে স্ফটিকের আকার, স্ফটিক থাকে প্রত্যেকটা কঠিনের, স্ফটিকের আকার, ওকে। তারপরে স্থির গলনাঙ্ক, কঠিনের একটা ঘনত্ব থাকে, আসলে ঘনত্ব বা এটাকেই বলি হচ্ছে আমরা আপেক্ষিক গুরুত্ব। যদি এটা কঠিন না হয় গ্যাস মানে তরল হয়, তাহলে তরলের জন্য কি কি থাকে ভাই দেখো, তরলের জন্য থাকে হচ্ছে আমার প্রতিসরণাঙ্ক, এর জন্য থাকে হচ্ছে আমার প্রতিসরণাঙ্কের পরে হচ্ছে স্ফুটনাঙ্ক, এর জন্য আপেক্ষিক গুরুত্ব থাকে। গুরুত্ব এমন থাকে। দেখো আপেক্ষিক গুরুত্ব থাকে না এমন না, বাট আপেক্ষিক গুরুত্ব তো দুজনের কাছেই থাকে। আলটিমেটলি আপেক্ষিক গুরুত্বের চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে স্ফুটনাঙ্ক, কার জন্য, তরল যৌগের বিশুদ্ধতার জন্য। সো এখানে এরকম টাইপের কোশ্চেনের ভিতরে আমরা উত্তর দিব অবশ্যই স্ফুটনাঙ্ককে, যেটা লেজিড এর জন্যই সেটাকে, ঠিক আছে। ওকে, এরপরে দেখি কোন ক্রোমাটোগ্রাফিতে হিলিয়াম গ্যাস সচল মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়। গ্যাস ব্যবহার করছি না, তার মানে এটা হচ্ছে গ্যাস ক্রোমাটোগ্রাফি, গ্যাস ক্রোমাটোগ্রাফি, জিসি, গ্যাস ক্রোমাটোগ্রাফি। আচ্ছা, এখন আমি তোমাকে একটা জিনিস বলি, ক্রোমাটোগ্রাফি জিনিসটা কি। ক্রোমাটোগ্রাফি হচ্ছে পৃথকীকরণ প্রসেস। কি ক্রোমাটোগ্রাফি জিনিসটা, পৃথকীকরণ প্রসেস, পৃথকীকরণ প্রক্রিয়া। কি পৃথকীকরণ করি আমরা ক্রোমাটোগ্রাফি দিয়ে, ক্রোমাটোগ্রাফি দিয়ে আমরা মলিকুলার স্টেজে, ধরো একাধিক মলিকুলার মিক্সচার আছে সেখান থেকে আণবিক যৌগগুলোকে আলাদা করি, ঠিক আছে। ধরে নাও ক্লোরোফিল এ ক্লোরোফিল বি যুক্ত আছে, ধরে নাও অন্য দুইটা মিক্সচার তোমার কাছে যুক্ত আছে, সেই দুইটা থেকে আমি যে কোনো আরেকজনকে আলাদা করব, একেবারে কি বলবো, মানে কোনো প্রকার তার কোয়ালিটির ক্ষয়ক্ষতি হওয়া ছাড়া। তাহলে আমরা যে প্রসেসটাতে যেতে পারি সেটা হচ্ছে ক্রোমাটোগ্রাফি। এবং ক্রোমাটোগ্রাফির ভেরিয়াস টাইপস আছে, যেমন ধরো খুব ফেমাস টাইপ এখানে যেগুলো দেওয়া আছে সেগুলোর নাম যদি আমি বলি, টিএলসি থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি, পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি, এইচপিএলসি হাই প্রেসার লিকুইড ক্রোমাটোগ্রাফি অথবা হাই পারফরম্যান্স লিকুইড ক্রোমাটোগ্রাফি, এইচপিএলসি। পরে জিএলপিসি, এটা হচ্ছে গ্যাস লিকুইড প্রেসার ক্রোমাটোগ্রাফি এমন। আর যদি আমরা বলি জিসি শুধু জিসি, তাহলে এটা হচ্ছে গ্যাস ক্রোমাটোগ্রাফি এমন। সো আমাদের সঠিক উত্তরটা এখানে কোনটা হবে বলো তো, জিসি হবে বা গ্যাস ক্রোমাটোগ্রাফি হবে। কেন, কারণ হচ্ছে হিলিয়াম গ্যাস সচল মাধ্যম হিসেবে ব্যবহার করছি। দেখো রাইট আনসার হচ্ছে জিসি বা গ্যাস ক্রোমাটোগ্রাফি। নেক্সট, নিচের কোনটি অনুপ্রভা সৃষ্টিকারী। এটা হচ্ছে ওই রাদারফোর্ডের পরীক্ষাটা আমরা করছিলাম না, বলো তো ওই রাদারফোর্ডের পরীক্ষার ভিতরে, রাদারফোর্ডের যে পরীক্ষা ছিল ওই পরীক্ষার ভিতরে বলো যে এখানে আমরা কার পাতলা আবরণ দিছিলাম। এটা তো একটা স্বর্ণের পাত ছিলই, এই স্বর্ণের পাতের মধ্যে এখানে আমরা কার পাতলা আবরণ দিছিলাম, এই যে পাতলা আবরণটা জিঙ্ক সালফাইডের না। সেই জিঙ্ক সালফাইডে আসলে কি তৈরি করতে পারে, অনুপ্রভা সৃষ্টি করতে পারে। এই যে আলফা কণাগুলো যে এদিকে যে স্পার্ক তৈরি করতেছিল, এদিকে যে যে যুক্ত হচ্ছিল স্পার্ক তৈরি করতেছিল, ওই যে স্পার্ক তৈরি করছিল না, এটা এখান থেকে এটা এই কাহিনীটা আসছে, বুঝছো। সো এটাই আমরা বললাম যে অনুপ্রভা সৃষ্টিকারীকে জিঙ্ক সালফাইড। সো আমাদের এখানকার রাইট আনসার দেখো জিঙ্ক সালফাইড অনুপ্রভা সৃষ্টিকারী।
বুঝা গেছে? ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেনটা দেখি। পরের কোশ্চেন আমাদের বলে যে কোশ্চেনটা আমাদেরকে বলে যে কপার 2+ এর শেষ ইলেকট্রনের জন্য সঠিক কোয়ান্টাম সংখ্যার মান কোনটা? কপার 2+, 2+ মানে সে দুইটা ইলেকট্রন অলরেডি ত্যাগ করে দিছে। সো কপারেরটা যদি আমরা দেখি, কপার 29 এর ইলেকট্রন বিন্যাসটা একটু শর্টকাটে দেখি। আর্গন নিয়ে নিলাম 1s2 2s2 2p6 3s2 3p6, তারপরে থাকে হচ্ছে 3d9 4s2, এমনই কিন্তু থাকে। আমি কিন্তু আর হচ্ছে আহ্বান নীতির ব্যতিক্রম যে হয় ওটা ডিরেক্ট লিখে দিছি, এক্সট্রা করে আর লিখি নাই। তাহলে কপার 2+ যদি হয়, এ যদি 2+ হয়ে যায় ভাই 2+, তাহলে এখানে থাকে কত রে 27, এবং সেটা থাকবে কত আর্গন, তারপরে এখানে থাকবে কত 3d9 4s, কত হয়ে যায় 0 হয়ে যায়। সো এখানে নিশ্চয়ই আমার সর্বশেষ ইলেকট্রনটা আছে, এবং ওই সর্বশেষ ইলেকট্রনের জন্য 1 2 3 4 5 কয়টা 9টা না, 1 2 3 4 5 6 7 8 9। সো 9 নাম্বার ইলেকট্রন আমার কোন বাবা জীবন বলো তো? এই যে এই বাবা জীবন যেটা শেষে এসে ঢুকলো। সো এখানে আমার এন এর মানটা কত ভাইয়া 3, এল এর মানটা সহকারী কোয়ান্টাম সংখ্যার মান কত, ডি এর জন্য এল এর মান কত হয় রে 2, এম এর মান কত বলবা তুমি? এটাকে 0 ধরো তাহলে এটাকে 1 ধরো, এটা তোমার উপরে ইচ্ছা। এখানে এল এর মান তুমি চেঞ্জ করতে মানে এম এর মান তুমি চেঞ্জ বলতে পারো। আর এস এর মানটা কত বলবা? আমি এটাকে +1 ধরলাম, এস এর মানটা ধরবা হচ্ছে যেহেতু পরে ঢুকছে দ্যাটস ওয়াই -1/2। শেষ, এ কয়টাই মান হয় না আমার? এ কয়টাই মান হয়, দেখো মিলছে কোথায়? L3 L1 ভুল, N3 L2 M2 S-1/2 ঠিক হওয়ার সম্ভাবনা রাখে বা যোগ্যতা রাখে। N3 L1 ভুল, L কি 1 হবে না, N3 L3 না। তাহলে সঠিক উত্তর কোনটা ভাইয়া? বি। এখন তুমি আমাকে কোশ্চেন করতে পারো যে ভাইয়া why m এর মানটা 2? m এর মানটা 2 কারণ ওরা m এর মানকে ওইরকম ভাবে ধরেনি যেরকম ভাবে আমরা ধরেছি। হ্যাঁ ঠিক আছে, ওরা m এর মানটাকে কিভাবে ধরেছে বলো তো? ওরা m এর মানটাকে আলাদা রকম ভাবে ধরেছে। সাপোজ এটা 0 ধরছে, এটাকে ধরছে হচ্ছে মাইনাস, এটাকে ধরছে -2 -1, এটাকে ধরছে হচ্ছে 2 1। মানে এম এর মানটা নিয়ে চিন্তা নাই যে এটা এরকম ভাবে ধরা যায় কি যায় না, অবভিয়াসলি যায়। ঠিক আছে, ইভেন ডি অরবিটালের প্রত্যেকটা নির্দিষ্ট মান আছে, ডি এক্স ওয়াই এর মান তুমি ডি ওয়াই জেড এর মানে ধরতে পারবা না। ঠিক আছে, যেটা আমরা আসলে ওই দেখা যাবে যে ভার্সিটিতে উঠে পড়বো, তার আগে এখন পর্যন্ত এত বেশি এত ইনডেপথ যাওয়া লাগবে না, প্রয়োজন পড়ে না। দেখছোই তো উত্তরটা কিভাবে চলে আসছে। ওকে, এই যে দেখো এন এর মান হচ্ছে এত। পরেরটাই আসো, সিলভার ক্রোমেট, সরি সিলভার ক্রোমেট আবার বলি, সিলভার অক্সালেট এজি 2C2O4। ভাই একটা জিনিস মাথায় রাখিস, এটা কিন্তু একটা অক্সালেট, এই অক্সালেটটা C2O4, এটা আবার নতুন কিছু না, এটা হচ্ছে অক্সালেট। C2O4 একটা যৌগমূলক না? এই যে এর সাথে যদি H2 হয়ে যায়, H2C2O4, তাহলে তো এটা অক্সালিক অ্যাসিড হয়ে যায় ভাই। তো এই যে সিলভার অক্সালেট এরকম বলছে, সিলভার অক্সালেট এই যৌগটা দ্রাব্যতা যদি S হয় তাহলে দ্রাব্যতার গুণফল, আদর্শ দ্রাব্যতার গুণফল লাগবে। এটা কি আমার A2B টাইপের যৌগ না? দেখো A2B টাইপের যৌগ, সিলভারের যোজনী হচ্ছে 1, ওটা গেছে অক্সালেটের কাছে, অক্সালেটের হচ্ছে 2, সেটা আসছে এর কাছে। তাহলে আমরা কি বলতে পারি? 2 টু দি পাওয়ার 2, 1 টু দি পাওয়ার 1, s টু দি পাওয়ার 2 প্লাস 1, হুইচ মিন্স 4s কিউব। ক্লিয়ার? খুবই সহজ। কেউ কিন্তু আবার এমন দিস না ভাই যে এটা হচ্ছে ভাই 2 টু দি পাওয়ার 2 ইন্টু 2 টু দি পাওয়ার 2 ইন্টু 4 টু দি পাওয়ার 4 ইন্টু s টু দি পাওয়ার 2 প্লাস 2 প্লাস 4। আলহামদুলিল্লাহ উত্তর নাই যদিও এরকম কিছু, তো ইনশাল্লাহ ঝামেলা হবে না, আশা করি তোমরা পারবা। 4s কিউব এমন দিস না ভাই কেউ, হ্যাঁ? আচ্ছা, 4s কিউব। বোর পরমাণু মডেল অনুসারে কোন পরমাণুর প্রথম অরবিটালের ব্যাসার্ধ আর হলে, এটা আর হবে একটা ব্যাসার্ধ আর হলে তৃতীয় অরবিটালের ব্যাসার্ধ কত হবে? খুবই সহজ একটা কোশ্চেন। আমরা জানি আর এন তম কক্ষপথের ব্যাসার্ধ হয় হচ্ছে এপসাইলন নট এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই পাই এম জেড ই স্কোয়ার। ঠিক আছে, অনেকেই দেখা যায় আর একটা আমরা 4n স্কোয়ার এইচ স্কোয়ার দিয়ে একটা ফর্মুলা পড়ি, ওটা সিজিএস ইউনিটে। আমি বলবো একটাই পড়ি, ওটা তোমার ফিজিক্সেও কাজে লাগবে, ম্যাথে মানে কেমিস্ট্রিতেও কাজে লাগবে, এটা পড়ো। এটার একটা শর্টকাট করা যায়, এখানে দেখো এই যে এম আর জেড ছাড়া, এই যে সরি এই এন আর হচ্ছে এই যে জেড ছাড়া বাকি সবগুলা হচ্ছে ধ্রুবক। এন কি যততম কক্ষপথ, জেড কি পারমাণবিক সংখ্যা। তাহলে যদি ওইরকম হয় বাকি ধ্রুবকগুলার ক্যালকুলেশন করলে আমি পাই হচ্ছে 0.53 অ্যাংস্টর্ম এককে ইন্টু 10 টু দি পাওয়ার -10, বুঝতেই পারতেছি, ইন্টু কত হবে n স্কোয়ার বাই জেড। কারণ আমাকে এখানে বলতেছে বোর পরমাণু মডেলে কোন অণুর প্রথম অরবিটালের ব্যাসার্ধ, জেড এর মান অবভিয়াসলি এখানে 1 ধরে নিতে হবে, তাছাড়া তো তোমার উত্তর করার উপায় নাই, যেহেতু জেড এর মানটাকে সিগনিফিকেন্ট বলে নাই। তাহলে প্রথমটার ব্যাসার্ধ এত যদি হয়, ধরে নাও আর ওয়ান মানে যেটা এটা হচ্ছে প্রথম, আর ওয়ান হচ্ছে আমাদের আর, তাহলে বলতেছে তৃতীয়টার কত?
তৃতীয়টার কত, এটা তো আমাদের আর এর মান হয়ে গেল R1, হ্যাঁ R1 এর মানটা তাহলে আমাদের কত হচ্ছে 0.53 অ্যাংস্ট্রম হচ্ছে। এখন তৃতীয়টার কত হবে, যখন R3 বসাবো এটা কত 1/1 না, তাহলে তো এটাই থাকতেছে। এখন R3 বসাবো 0.53 ইন্টু 3² হচ্ছে 1, 3² মানে 9, আর এটার মানটা কত ছিল আমাদের R ছিল, তাহলে আমরা বলতে পারি কত 9R। তাহলে R3 এর মানটা কত হবে আমাদের 9R হয়ে যাবে। সঠিক উত্তর আছে না 9R, দেখছো ডি, রাইট অ্যান্সারটা হচ্ছে 9R। ওকে, পরেরটা দেখি। শিখা পরীক্ষায় নীলাভ সবুজ শিখা দেয় কে? নীলাভ সবুজ শিখা দেয় কে? এই নীলাভ সবুজ শিখাটা দেয় হচ্ছে ভাই আমাদের শুরুটা অর্থাৎ কপার। নীলাভ সবুজ দেখো একটা হুট করে হচ্ছে যে আউট অফ চলে আসছে, আসবেই না এমন না, বলা যায় না, ঠিক আছে, বাট আশা করা যায় সম্পূর্ণটা মানে যে তিনটে চারটা আমরা পড়তে বলতেছি ওই চারটা পড়লে ওই চারটার ভিতর থেকে নরমালি আসে নীলাভ সবুজ। এখন তুমি তো আসলে একটা জিনিস জানো, ক্যালসিয়াম দিবে কি বলো তো, এটা তো আমরা অপশন এলিমিনেট করেও করতে পারতাম, এটাই তোমার যে বলতেছি। ক্যালসিয়াম দিবে কি ইটের মতো লাল, সোডিয়াম দিবে কি পড়াইছি না এটা, সোডিয়াম কি দিবে সোনালী হলুদ দিবে, পটাশিয়াম কি দিবে পার্পল দিবে, পটাশিয়াম পিপি পার্পল দিবে। সো ভাই এই তিনটার কালার যদি তুই জানিস ওটা তো নীলাভ সবুজ কেউ নাই, তার মানে নীলাভ সবুজ অবশ্যই কপার, শেষ। ওকে, গ্রুপ 3 এর ধাতব আয়নসমূহ হাইড্রোক্সাইড হিসেবে অধক্ষিপ্ত করার জন্য অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে কি ব্যবহার করা হয়? একটা জিনিস মাথায় রাখবা, সমায়ন প্রভাব খাটানোর জন্য অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে ওর সাথে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তো দুর্বল ক্ষার, ওর সাথেই তারই অনুবন্ধী লবণ দেওয়া হয় যেটা সবল বিয়োজ্য, অ্যামোনিয়াম ক্লোরাইড। ঠিক আছে, এই লবণটা সবল বিয়োজ্য, অ্যামোনিয়াম ক্লোরাইড দেওয়া হয়, এই হচ্ছে মেইন কাহিনী এখানকার। ওকে, আচ্ছা, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে তারই অনুবন্ধী লবণ দেওয়া হয়, দেখো অ্যামোনিয়াম ক্লোরাইড। এটা হচ্ছে গ্রুপ 3A। এখন এই গ্রুপিং সিস্টেমটা হচ্ছে ওই আমার সনাতন পদ্ধতির, হ্যাঁ বর্তমানে এটা কাইন্ড অফ লুপ্ত প্রায় বলতে পারো, বা তোমাদের শর্ট সিলেবাসের ভিতরে আওতাভুক্ত ছিল না। ইভেন আমরা যখন পড়তাম তখন আমাদেরকে পূর্ণ সিলেবাসের হিসেবে টুকটাক পড়ানো হতো, এখন শর্ট সিলেবাসের পরে আসার পর তো বাদই দেওয়া হয়েছে। ইভেন নতুন যে 26 ব্যাচের জন্য যেটা আছে সেখানেও খুব অল্প সংখ্যক করে পড়ানো হয়। সো গ্রুপ 3 তারপরে গ্রুপ 2, মানে এটা হচ্ছে যোজনীর উপর ভিত্তি করে, বুঝছো, যদি যাদের যোজনী 2 মেইনলি থাকে তার আগে আমরা গ্রুপ 2 এর ভিতরে রাখি, যারা 3 তাদের ভিতরে আবার মানে যে 3A 3B ভাগ আছে তাদের যোজনী কম বেশ সবারই 3 থাকে এরকম। তো এটা সঠিক উত্তর হচ্ছে এটা, দেখো অ্যামোনিয়াম ক্লোরাইড ছিল। অধিশোষণের মাত্রা ও সচল দশা দ্রাব্যতা হারের ভিন্নতা থাকলে কোন মিশ্রণের উপাদানগুলোকে কোন পদ্ধতিতে পৃথক করা সম্ভব? অধিশোষণের মাত্রা অ্যাবজর্পশন যে মাত্রা, হ্যাঁ অ্যাবজর্পশন যে হবে সেটা যদি ডিফারেন্স থাকে এবং সচল দশা দ্রাব্যতার হারের, এই যে একটা সচল দশা এই যে একটা নিশ্চল দশা, এইরকম জিনিসপাতি শুনলেই সেটা হচ্ছে ক্রোমাটোগ্রাফি। সেটা কি বলতো, ক্রোমাটোগ্রাফি, মাথায় রাখবা। সেটা হচ্ছে কি ভাইয়া বলো, ক্রোমাটোগ্রাফি। কি হলে সচল দশা নিশ্চল দশা থাকলে সেটা হচ্ছে আমাদের ক্রোমাটোগ্রাফি। বুঝছো জিনিসটা, মানে অধিশোষণের মাত্রা সচল দশার দ্রাব্যতা হারের ভিন্নতা কিছু থাকলেই, কারণ একটা ক্রোমাটোগ্রাফির ভিতরে সবসময় মাথায় রাখবা যে একটা কলাম থাকবে বা একটা কোনো মানে একটা কোনো ব্যবস্থা থাকবে, যে ব্যবস্থার ভিতরে কাউকে রাখা হবে সে হচ্ছে নিশ্চল দশা, আর তুমি যে দুইজনের মিক্সচারটাকে পার্থক্য করবা ওই দুইজনটা অন্য কোনো একটা সচল দশা তাকে ঠেলে নিয়ে যাবে ওই নিশ্চলটার উপর দিয়ে। এখন যে দুইজন তুমি পার্থক্য করতে চাচ্ছ তাদের ভিতরে যে কোনো একজনের যে নিশ্চল দশা আছে তার উপরে আকর্ষণ বা অ্যাট্রাকশন বা অধিশোষণের মাত্রাটা ডিফারেন্ট বা বেশি, ওই জায়গার ভিতরে সে অধিশোষিত হয়ে যাবে, বেশি হবে আরেকজনের চাইতে, তাহলে ও ওখানে অধিশোষিত হয়ে থেকে গেল আর একজন বের হয়ে চলে গেল। এই হচ্ছে তোমার ক্রোমাটোগ্রাফির মেইন মেকানিজম, প্রত্যেকটা ক্রোমাটোগ্রাফির টুকটাক মেইন মেকানিজম হচ্ছে বা ওভারভিউ হচ্ছে এরকম। গ্যাসের ক্ষেত্রে গ্যাস ক্রোমাটোগ্রাফির ক্ষেত্রে এক ধরনের ইউজ করা হয়, থিন লেয়ার ক্রোমাটোগ্রাফিতে আরেক ধরনের, পেপার ক্রোমাটোগ্রাফিতে আরেক ধরনের, এক একটাতে এক এক ধরনের ইউজ করা হয়, বাট মেইন মেকানিজমটা হচ্ছে এমন, একটা স্থির দশা থাকবে সেটার ভিতরে আরেকজন অ্যাবজর্ব হবে এবং আরেকটা থাকবে কি নিশ্চল দশা, মানে স্থির দশা বা নিশ্চল দশা, আরেকটা থাকবে হচ্ছে সচল দশা, এমন যে ধাক্কা দিয়ে নিয়ে যাবে। ওকে, আচ্ছা, সো এটা তাহলে কি আমাদের ক্রোমাটোগ্রাফি, সি ক্রোমাটোগ্রাফি। পরেরটা, সমশক্তি সম্পূর্ণ অরবিটাল সমূহে ইলেকট্রন সমূহ বিন্যাস কোন নিয়ম দ্বারা নিয়ন্ত্রিত হয়? কার? হুন্ড, নিশ্চয়ই হুন্ড বাবাজি এই নিয়মটা দিয়ে গেছেন, হুন্ডস রুল, ঠিক আছে। আচ্ছা, এখন সমশক্তি সম্পূর্ণ অরবিটাল সমূহের ভিতরে ওটাতে হুন্ডের রুল। এখন কথা হচ্ছে এই পাউলির এক্সপ্লানেশন প্রিন্সিপালটা কি, পাউলি যেটা দিয়ে গেছিলেন উনি ওনারটা হচ্ছে যে আমাদের কোন একটা মৌলের যে কোনো চারটা মানে যে কোনো দুইটা ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যার মান সমান হবে না, এটা দিয়ে গেছেন হচ্ছে পাউলি। ওকে, আর যে আউবাউ প্রিন্সিপালের কথা বলতেছি আমরা, আউবাউ প্রিন্সিপাল, সে আউবাউ প্রিন্সিপালটা কি, ওই সমশক্তি না, শক্তির যে পার্থক্য আগে নিম্ন শক্তি স্তরে যাবে তারপরে উচ্চ শক্তি স্তরে যাবে এরকম কথা। বাট ধরো এই যে সমশক্তি সম্পূর্ণ, সাপোজ এটা পি অরবিটাল যদি আমরা ড্র করি,
পিএক্স পিওয়াই পিজেড। এই যে এখানে যে অরবিটাল সমূহ প্রথমে একটা একটা করে ফিল আপ করবে, এটা কার রুল ছিল? হুন্ডের না? এই যে সমশক্তি সম্পন্ন অরবিটাল সমূহে ইলেকট্রন বিন্যাস কোন নিয়ম দ্বারা নিয়ন্ত্রিত হয়? কার নিয়ম দ্বারা বলো? হুন্ডস রুল। ওকে, হুন্ডস রুল। ওকে, একটা আয়নে 5টি প্রোটন, একটি আয়নে 5টা প্রোটন, ধরো একটা আয়ন যেটা আমরা 5টা প্রোটন দিলাম, তারপরে বললাম হচ্ছে 6টা নিউট্রন, 5 আর 6 তাহলে হয়ে গেল 11, তার ভর সংখ্যাটা হবে, আচ্ছা চার্জ +3 আছে, মানে চার্জটা হচ্ছে 3+। এখন বলছি ইয়ার অ্যাটমিক সংখ্যা কত? অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক সংখ্যা কত? আরে বাবা, প্রোটন সংখ্যার পারমাণবিক সংখ্যা তো 1, কত হবে? 5। আবার যোগ করে দিও না। 5 মানে এটার ইলেকট্রন সংখ্যাটা কত হতে পারে বলো তো ভাইয়া? ইলেকট্রন সংখ্যাটা, বর্তমানে ইলেকট্রন আছে 2, এটারও ইলেকট্রন কয়টা হবে? ওই 5টাই তো হবে। +3 মানে কি? সে 3টা ইলেকট্রন ত্যাগ করছে। 3টা ইলেকট্রন ত্যাগ করছে মানে বর্তমানে আছে কয়টা? 2টা আছে, এমন। সো আমাদের সঠিক উত্তর কোনটা হবে? নিশ্চয়ই এটা। ক্লিয়ার কিনা? 5, এটা দেখো রাইট আনসার 5। পরেরটা, 50 ml সম্পৃক্ত দ্রবণে 5 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড থাকলে প্রতি লিটারে ক্যালসিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা কত? 50-এর আছে 5, লিটারে আছে কত? এই জিনিস 50 গ্রামে সম্পৃক্ত দ্রবণে আছে কত গ্রাম বলো তো? 5 গ্রাম। একে আছে কত? 5/50, এবং প্রতি লিটার মানে কত? 1000-এ আছে কত? 5 গুণিত 1000 বাই হচ্ছে 50। সো এই 5 কাটি, একটা শূন্য একটা শূন্য কাটি, থাকে কত আমাদের? 100 গ্রাম পার লিটার। রাইট আনসার কত? 100 গ্রাম পার লিটার। কোথায় আছে? বি। শেষ, সঠিক উত্তর। হ্যান্ড ক্যালকুলেশন, ইজি জিনিস। দেখো 100 গ্রাম পার লিটার। কোনটি অরবিটাল প্রকাশ করে? আচ্ছা দেখো এখানকার যে কোশ্চেনটা বলতেছে কোনটা অরবিটাল প্রকাশ করে, এই এটা কার সমীকরণ থেকে আসছে ভাই বলো তো? শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ। এই নামটা শুনছিলা? শুনেছো, বাট অনেকের বাচ্চাকালে একটু আগ্রহ হয় শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ। সাই স্কয়ার আছে না সমীকরণ? ওখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে সাই, একটা হচ্ছে ভাই সাই স্কয়ার। সাই যে জিনিসটা সেটা হচ্ছে ইলেকট্রন, একটা সাই হচ্ছে একটা ফাংশন যেটা বোঝায় ইলেকট্রন পাওয়ার সম্ভাব্যতা। সাই স্কয়ার যেটা সেটা বোঝায় হচ্ছে অরবিটাল, এটা ফাংশন না, ইলেকট্রন মেঘ, ইলেকট্রন মেঘ। এই হয়ে গেল ইন টোটালের কথা। তাহলে এটা সঠিক উত্তর কোনটা হবে বলো তো ভাইয়া? সাই স্কয়ার। ঠিক আছে, কোনটা দ্বারা অরবিটাল প্রকাশ করা হয়? সাই স্কয়ার। দেখো কোনটা দ্বারা অরবিটাল প্রকাশ করা হয় আমার? সাই স্কয়ার। সো এই ছিল হচ্ছে তোমার আমাদের এগ্রির পরে জিএসটি রিলেটেড টোটাল কনসেপ্টটা। বুঝা গেছে ভাইয়া? ওকে, সো যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে কমপ্লিট করলাম তাদের অনেক অনেক থ্যাংক ইউ। আশা করি সকল পোর্শন যা আমাদের কোশ্চেন ব্যাংকের ভিতরে ছিল তা খুব ভালো মতন বুঝতে পারছো। এরকম ভাবে তুমি যখন এখন একটা টোটাল ক্লাসটা কমপ্লিট করলা, এখন তোমার যে কাজটা থাকবে সেটা হচ্ছে নিজে ওই মাস্টার ইবুক যেটা দেওয়া আছে, অথবা তুমি যদি অনলাইন মানে অফলাইনে কপিটা নিয়ে থাকো, অথবা তুমি যদি অন্য কোনো একটা সোর্স থেকে থাকে যেখানে তুমি জিএসটি স্ট্যান্ডার্ড ক্লাসগুলো কমপ্লিট করবা, সেটাকে এখন এই চ্যাপ্টারের উপরে পড়ে তামা করে ফেলা। এই কাজ, এই কোশ্চেনটা অ্যানালাইসিস করে যাও। থিওরি যা পড়ছো এনাফ, এখন দরকার হচ্ছে প্র্যাকটিস। এই প্র্যাকটিসটা করে যাও, ইনশাল্লাহ তুমি তোমার ফলাফলের মধ্যে খুব ভালো একটা আউটপুট নিতে পারবা। সো আবার দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। টিল দেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।